প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা বিনাশ এবং সমাবেশের দ্বিতীয় লেকচার দেখবে। আজকের লেকচারেও থাকছে গাণিতিক সমস্যার সমাধান। তোমরা ক্লাসের দিকে লক্ষ্য রাখো। তোমরা এখানে শিরোনাম দেখতে পাচ্ছ, সবগুলো ভিন্ন ভিন্ন জিনিসের বিনাশ। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিসের বিনাশ, অর্থাৎ এখানে যে কয়টি জিনিস থাকবে সবগুলো জিনিসই ভিন্ন ভিন্ন। সেখান থেকে r সংখ্যক জিনিস নিয়ে যদি আমরা বিনাশ করি সেক্ষেত্রে হবে NPR, সরাসরি সূত্রটা। আমরা একটি উদাহরণ দেখি। দেখো, এখানে বলা আছে প্রথম উদাহরণে, ইংরেজি বর্ণমালা হতে প্রত্যেকবার 5টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় তা নির্ণয় করো। আমরা জানি ইংরেজি বর্ণমালার বর্ণ হচ্ছে 26টি। এই 26টি বর্ণ হতে প্রত্যেকবার যদি আমরা 5টি বর্ণ নেই, দেখো এই 26টি বর্ণ কোনো বর্ণ কিন্তু রিপিট নাই, প্রত্যেকটাই এক একটি ইউনিক বর্ণ, অর্থাৎ কোনোটার সাথে কোনোটা মিলবে না। এই জন্যই এখানে বলা হয়েছে ভিন্ন ভিন্ন জিনিসের। তাহলে 26টি ইউনিক বর্ণ আছে, তার থেকে আমরা 5টি বর্ণ নেব। তাহলে 26p5, তো ক্যালকুলেশন করলে এটা আসে। আর একটা উদাহরণ দেখো, ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায়। দেখো, ইকুয়েশন যে শব্দটি আমরা দেখতেছি এখানে কিন্তু কোনো অক্ষর বা বর্ণই রিপিট নাই, অর্থাৎ কোনোটির সাথে কোনোটি মেলে না। তাহলে এখানে মোট অক্ষর আছে 8টি। এই 8টি অক্ষরের সব কয়টি অক্ষরকে নিয়ে বিনাশ হবে 8। মোট অক্ষর আছে 8, এবং যেহেতু এখানে বলেছে সব কয়টি অক্ষর একত্রে নিয়ে, এজন্য এখানেও হবে 8। তোমরা নিশ্চয়ই জানো n এর মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। সেক্ষেত্রে আমরা সরাসরি 8কে বলতে পারি 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে এইটা আসে, এটা হচ্ছে নির্ণয় ফলাফল। আশা করছি তোমরা ভিন্ন জিনিসের উপাদানগুলো নিয়ে কিভাবে করে বিনাশ সেটা তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো, শিরোনাম দেখতে পাচ্ছ, সবগুলো ভিন্ন ভিন্ন নয় এমন জিনিসের বিনাশ। আরেকটি হচ্ছে পুনরাবৃত্তি বস্তুর বিনাশ। n সংখ্যক ভিন্ন জিনিস হতে প্রতিবার r সংখ্যক জিনিস নিয়ে যদি পুনরাবৃত্তি আকারে নেওয়া হয় তাহলে এর মান হবে n এর পাওয়ার r। এটা তোমরা অঙ্ক করার সময় আরও বিস্তারিত জানবে, তবে তোমরা সূত্র হিসেবে এতটুকু জেনে রাখো। আমরা এখন এই শিরোনামে যাচ্ছি, সবগুলো ভিন্ন ভিন্ন নয় এমন জিনিসের বিনাশ। p সংখ্যক এক প্রকার। মোট তো n সংখ্যক থাকে সংখ্যা বা উপাদান, এর ভিতর p সংখ্যক আছে এক ধরনের, অর্থাৎ বারবার রিপিট করেছে এরকম কিছু আছে p সংখ্যক। আর q সংখ্যক আছে অন্য এক প্রকারের, r সংখ্যক আছে অন্য আরেক প্রকারের, বাকিগুলো আছে ভিন্ন ভিন্ন। তাহলে সেক্ষেত্রে n সংখ্যক বস্তুর বিনাশ হবে এইখানে n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ মোট যে উপাদান তার ফ্যাক্টোরিয়াল, আর ভিন্ন ভিন্ন এই যে p টাইপ কতগুলো আছে, q টাইপ কতগুলো, r টাইপ কতগুলো। তোমরা এই সূত্রটিও মনে রাখো। এখন আমরা একটি উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, উদাহরণটি, ইঞ্জিনিয়ারিং শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকার বিভিন্ন রকমের সাজানো যায় তা নির্ণয় করো। ইঞ্জিনিয়ারিং শব্দতে মোট বর্ণ আছে 11টি, অর্থাৎ এই n ফ্যাক্টোরিয়াল হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। এখন এই ইঞ্জিনিয়ারিং শব্দে অনেকগুলো বর্ণই তোমরা দেখতে পাচ্ছ যে রিপিট করেছে, যেমন ই আছে 3টা, এন আছে 3টি, তারপর 2টি আছে আই, 2টি জি, এবং একটি আর আছে। এইখানে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস নয়। আগে তোমরা ভিন্ন ভিন্ন জিনিসের ক্ষেত্রে দেখেছো, এখানে ভিন্ন ভিন্ন নয়, অর্থাৎ এখানে রিপিট বর্ণ রয়েছে। সুতরাং বিনাশ হবে, দেখো টোটাল সংখ্যা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। আর এই যে p ফ্যাক্টোরিয়াল দ্বারা বুঝিয়েছে এই যে এখানে 3টি ই আছে না, এই 3টি ইর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল।
আবার কিউ ফ্যাক্টোরিয়াল ধরো এখানে 3টি এন আছে, এই এইখানে 3 ফ্যাক্টোরিয়াল। আবার ধরো আর ফ্যাক্টোরিয়াল এখানে 2টি আই আছে, এই 2i ফ্যাক্টোরিয়াল। এইখানে 3টি দিয়ে দেখানো হয়েছিল, ধরো এইখানে আরও 2টি জি আছে, এখানে যদি আমরা আর এস ফ্যাক্টোরিয়ালও লিখতাম তাহলে আরও একটি 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে একটি আছে আর, এই জন্য আসছে 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যতগুলো ভিন্ন ভিন্ন আছে ততগুলোরই ভিন্ন ভিন্ন ফ্যাক্টোরিয়াল দিতে হবে এখানে। তো এগুলো ক্যালকুলেশন করলে ইহাই নির্ণয় ফলাফল। দেখো আমরা এই সূত্রগুলো একত্রে লিখলাম। এই 3টি সূত্র সবগুলো ভিন্ন ভিন্ন জিনিসের ক্ষেত্রে তোমরা একটু আগে দেখেছো এনপিআর, সবগুলো ভিন্ন ভিন্ন নয়। এরূপ বস্তুর বিনাশ হচ্ছে এরকম দেখেছো। পুনরাবৃত্তিমূলক এটাও তোমরা দেখেছো। এইটার পুনরাবৃত্তিমূলকের অঙ্ক আমরা ভবিষ্যতে করব। এখানে কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। গাণিতিক সমস্যাগুলো তোমাদের অক্ষরপত্র প্রকাশনী বই থেকে নেওয়া হয়েছে, তোমরা যে কোনো বইতে দেখতে পারো, সবগুলো বইতেই প্রায় সেম ক্যাটাগরির। আমরা এখান থেকে 2টো অঙ্ক করব, 2টো অঙ্ক করলে মোটামুটি তোমরা সবগুলো পারবে। দেখো 4 নম্বর অঙ্ক এইখানে বলা হয়েছে, তোমরা একটু স্ক্রিনের দিকে দেখো, এখান থেকে এন এর মান বের করতে বলেছে। তো আমরা 4 নম্বর অঙ্কটি করি। দেওয়া আছে এখন এই 4 NP3 কে এভাবে লেখা যায়। তোমরা নিশ্চয়ই জানো, প্রথম লেকচারে দেখিয়েছিলাম 10P3 এর মান তোমরা বের করেছিলে। এইখানে 10 লিখেছিলে n এর মান, তারপরে যেহেতু এইখানে 3 আছে তোমরা 2 পর্যন্ত করেছিলে n এর মান থেকে বিয়োগ, অর্থাৎ n-1 n-2। দেখো এভাবে তোমরা বের করেছিলে, অথবা সরাসরি এনপিআর এর সূত্রে ভাঙিয়েও করা যায়। তো এই সহজ ফর্মুলাটাকে এইখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে আছে n গুণ, এখানে যেহেতু 3 আছে তাহলে n-1 n-2 ঘাত এই 2 পর্যন্ত নিতে হবে। যদি এখানে 4 থাকতো তাহলে আমরা আরও একটি টার্ম নিতাম, n-3 নিতাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অংশটুকু, এতটুকুর পরিবর্তে কিভাবে লিখেছি। এইখানে 5 গুণ n-1 P3, দেখো এইখানে আছে n-1, তাহলে এই n-1 লিখলাম, আর এইখানে 3 মানে 2 পর্যন্ত নিতে হবে। তাহলে দেখো দ্বিতীয় টার্মটা হচ্ছে n-1 -1, আর একটা হচ্ছে n-1 -2, কারণ এখানে আছে 3, আমরা 2 পর্যন্ত নিতে হবে, এই 1 এবং 2, আর n-1 তো উপরে আসি। তাহলে n-1 মানে লেখা যায় n-2, আর এইখানে লেখা যায় n-3। এই জিনিসটাই এখানে লেখা হয়েছে। তো তোমরা যদি ক্যালকুলেশন করো এখানে n এর মান 15 আসে। দেখো এইখানে ক্যালকুলেশন করেছে খুব সহজ, এইটা কাটাকাটি যায়, তারপরে তোমরা যদি গুণ করো তাহলে সহজেই মান বের করতে পারবে। দেখো 5 নম্বর অঙ্কে বলেছে প্রমাণ করো যে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2n ইন্টু n ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করা যায়। যাই হোক আমরা এখন কাজ করবো, এটা একটু টেকনিক্যালি করতে হবে। 2n ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা কাজ করব। 2n ফ্যাক্টোরিয়াল তোমরা জানো, ফ্যাক্টোরিয়ালের মান একটা একটা করে ধাপে ধাপে কমতে থাকে এবং সবগুলার 1 পর্যন্ত কমবে এবং সবগুলার গুণফল। দেখো 2n যেহেতু আছে আমরা 2n লিখলাম, তারপর একটা ধাপ কমেছে 2n-1, যদিও আমরা লিখতাম ডান দিকে লিখতাম n-1 ইন্টু শেষ পর্যন্ত 3 2 1 এরকম লিখতাম, কিন্তু আমরা এইটা এই পাশেও লিখতে পারি, যেহেতু গুণ অবস্থায় আছে 1 2 3 আপ টু এরকম করেও লিখতে পারি n-1 n ইন্টু n, এভাবেও আমরা লিখতে পারি। এই কাজটি এভাবেই করেছে, এই এদিক থেকে এদিকে লিখেছে। দেখো 2n ফ্যাক্টোরিয়াল 2n, তারপর এক ঘাত কমেছে, তারপর আস্তে আস্তে 1 এর দিকে যাবে, 1 পর্যন্ত থামবে। তোমরা ফ্যাক্টোরিয়াল মান আগেই দেখছো কিভাবে ভাঙাতে হয়। এখন খেয়াল করো, এখান থেকে 2টা পার্টে বিভক্ত করা যায়। যেহেতু গুণ অবস্থায় আছে, বিজোড় সংখ্যাগুলো নিয়ে একটা পার্ট করা যায় 1 3, এইখানে তো আরও একটা টার্ম ছিল 5 7 এরকম ছিল।
তাহলে 1 3 5 আর এই 2n, এই 2-র সাথে যে কোনো সংখ্যাই গুণ করলে সেটা জোড় হয়। তার মানে এইটা যদি জোড় হয় তার আগের সংখ্যাটা হচ্ছে বিজোড়। তাহলে আমরা বিজোড় সংখ্যার যেহেতু সিরিজটা নিতেছি এইখান থেকে, তাহলে আমরা বিজোড় সংখ্যার সিরিজ পর্যন্ত এইভাবে নিলাম। গুণ, এইবার দেখো বিজোড় সংখ্যা নিলে বাকি থাকে জোড় সংখ্যাগুলো 2, এইখানে হয়তো একটা 4 আছে, এর ফাঁকে একটা 6 আছে, সেগুলো আমরা নিলাম 2 4 6, আর এই যে জোড় সংখ্যার সর্বশেষ সংখ্যা হলো 2n। আমরা এই লাইনও বুঝলাম। তারপরে দেখো এই অংশ যেরকম আছে আমরা সেরকম লিখে দিলাম, কিন্তু এই অংশে দেখো জোড় সংখ্যা যেহেতু 2, এইখানে 4 এর লেখা যায় 2 গুণ 2, এইখানে 6 এর লেখা যায় 2 গুণ 3, অর্থাৎ প্রতিটার সাথেই একটা একটা করে 2 গুণ 2 কমন আছে কিন্তু। তার মানে 2 গুণ 1 ইন্টু 2 গুণ 2, 2 গুণ 3 আপ টু এই 2 গুণ n, এই পর্যন্ত আমরা লিখলাম। দেখো 2 গুণ 1 মানে 2, আর এইখানে 2 গুণ 2 মানে 4, এইখানে 2 গুণ 3 মানে হলো 6। তাহলে এই পর্যন্ত আমরা লিখতে পারলাম। এবারে আমরা যেটা করব, এই প্রথম অংশটুকুর মান যা আছে তাই লিখলাম। এইখানে দেখো প্রতিটা টার্মেই একটা একটা 2 আছে না? 2 কতটা সংখ্যক আমরা কিন্তু জানি না, n সংখ্যক 2 আছে, অর্থাৎ এইখানে একটা 2, এখানে 2 স্কয়ার, এইটা সহ নিলে 2 কিউব, এরকম 2 পাওয়ার n সংখ্যক আছে। তাহলে আমরা এইটাকে আলাদা করে লিখলাম 2 পাওয়ার n, এবং এই যে বাকিগুলো থাকে 1 2 3, এইগুলোর আর একটা আলাদাভাবে লিখলাম, কারণ এইখান থেকেও তো 2 চলে গেছে, এইখানে শুধু n থাকে। এভাবে আলাদা লেখার পরে দেখো 2 টু দি পাওয়ার n, আর এইটাকে আমরা সরাসরি n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ এটার মানেই হচ্ছে n n-1, তারপর আপ টু 3 2 1। তাহলে এই টার্মটা আমরা বাদ দিয়েও ওইটা কল্পনা করতে পারি, তাহলে তার মানে এটার পরিবর্তে আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। দেখো আমরা পরের লাইনে এইখানে 2 টু দি পাওয়ার n লিখলাম, n ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর প্রথম অংশটা এইভাবে লিখলাম। দেখো বাম পাশ ছিল আমাদের 2n ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই যে ডান পাশের এই অংশ যদি আমরা এই পাশে রাখি, আর এই অংশ এই যে বাম পাশের এটার নিচে পাঠিয়ে দেই আর গুণন করে, তাহলে এইভাবে আকার তৈরি হয়। এই যে বাম পাশের সিরিজটা, এটাই কিন্তু n সংখ্যক বিজোড়ের সিরিজ। দেখো এখানে বলেছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, তো এখানে n সংখ্যক বিজোড় সংখ্যা আছে এবং তার প্রত্যেকটাই কিন্তু গুণফল আকারে আছে, গুণ আকারে। তাহলে গুণফল কত আসছে, এই যে টার্ম এটার সাথে এটা মিলে গেছে, তো আমরা বলতে পারি এখানে প্রমাণিত। এখানে আরো কিছু বেশ গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা এইখানে দেখো 1 থেকে 4 পর্যন্ত সবগুলো অঙ্কই একই রকমের। আমরা একটি অঙ্ক করব আর তোমরা বাকি 3টি নিজেরা চেষ্টা করবে, আর 5 নম্বর আমরা করিয়ে দেব। 5 নম্বর একটু ভিন্নতর আছে। এখানে তোমরা 1 নম্বর দেখতে পাচ্ছ, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6 5 2 3 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। এই 5টি সংখ্যা দ্বারা আমরা প্রত্যেক সংখ্যাকে একবার ব্যবহার করে জোড় সংখ্যা নির্ণয় করব 5 অঙ্ক বিশিষ্ট। দেখো জোড় সংখ্যা নির্ণয় করতে গেলে অবশ্যই এইখানে শেষে হয় 0 থাকবে, নয়তো 2 থাকবে, নয়তো 6 থাকবে। শেষে যদি 3 থাকে তাহলে কিন্তু আমরা জোড় সংখ্যা বলতে পারবো না, ওটা বিজোড় হয়ে যায়। অতএব 0 2 অথবা 6 অবশ্যই থাকতে হবে শেষে। এবারে দেখো আমরা যদি শেষে 0 রাখি এবং এই যে বাকি 4টি ডিজিট আছে এইখানে একে অপরের সাথে জায়গা বদল করে একেবারে বিনাশ করি, তাহলে কতভাবে হতে পারে? কারণ এই 4টি ডিজিট এগুলো কিন্তু সকলেই ভিন্ন ভিন্ন। তো ভিন্ন ভিন্ন একটু আগে তোমরা দেখেছো ভিন্ন ভিন্ন সংখ্যার বিনাশ হবে। এখানে যেহেতু 4, আমরা প্রতিটা
আমরা নিয়েছিও 4, যেহেতু ভিন্ন ভিন্ন আমরা সরাসরি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। 24টি উপায়ে এইখানে তাদের জায়গা বদল করবে বা বিনাশ হবে। এবারে দেখো শেষে যদি 2 থাকে, 2 থাকলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আরও 24টি উপায়ে সাজানো যাবে। কিন্তু এক্ষেত্রে একটি জিনিস তোমরা খেয়াল করো, এইখানে যখন আমরা 24টি উপায়ে সাজিয়েছি, এইখানে কিন্তু প্রথম 0 রেখেও সাজিয়েছি। প্রথম যদি 0 রাখি আমরা, তাহলে কি 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা হবে? কারণ প্রথমে 0 থাকলে তো ভ্যালু নাই, সেক্ষেত্রে 1 2 3 4 4 অঙ্ক বিশিষ্ট হবে। তাহলে নিশ্চয়ই প্রথমে 0 রেখে যে কয়টি সংখ্যা আছে ওই কয়টি 24 থেকে বিয়োগ দিতে হবে। আমরা সে কাজটাই এখন করব। প্রথমে 0 রেখে কতটি উপায়ে সাজানো যায় ওই সংখ্যা, ওই উপায় কয়টিকে আমরা এই 24 থেকে, যেহেতু এইখানে 0 রেখেও সেটাও কাউন্ট করা হয়েছিল, এইখানে 0 রেখে যতটি হয় ওই কয়টি আমরা বাদ দিলেই মোট উপায় সংখ্যা বের হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অবস্থানে 0 এবং শেষ অবস্থানে 2 থাকে, এরূপ বিনাশ সংখ্যা। দেখো এইখানে যদি 0 থাকে, এখানে 2 থাকে, তাহলে এই 3টিকে আমরা সাজাতে পারি না বিভিন্নভাবে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6টি। এই 6টি আমরা এই 24-এর ভিতরেও কাউন্ট করেছিলাম, কারণ আমরা এইখানে প্রতিটি কেসই হিসেব করে নিয়েছিলাম। কিন্তু আমরা জানি যে প্রথম যদি 0 থাকে সেটি অবশ্যই 5 সংখ্যার হবে না, 4 সংখ্যার ডিজিট হবে। তাহলে 4 সংখ্যার যদি ডিজিট হয়, তাহলে 0 রেখে যে কয়টি উপায় হয় ওই কয়টি উপায় আমরা এই 24 থেকে বাদ দেব, তাহলেই অর্থপূর্ণ উপায়গুলো বের হয়ে যায়। সুতরাং শেষ অবস্থানে 2 রেখে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে এই 24 থেকে এই 6 বিয়োগ, মানে হচ্ছে 18টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমার কাছে মেসেজ করে জানাবে। দেখো আমরা 2-র ক্ষেত্রে 2টা কেস বিবেচনা করেছিলাম। একবার সবগুলো কেস নিয়েছিলাম, একেবারে সবগুলো 0 রেখেও হিসাব করেছিলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে 0 যদি প্রথম থাকতো তাহলে সেগুলো অর্থপূর্ণ 5 ডিজিট হতো না, সেজন্য আমরা 0 প্রথম রেখে ওই উপায় কয়টা সংখ্যা বাদ দিয়েছিলাম। এবারে আমরা আবার 6-এর ক্ষেত্রেও হিসাব করব। 6-এর ক্ষেত্রেও আবার 18টি হবে না একই সিস্টেমে? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো। 6-এর ক্ষেত্রেও অনুরূপভাবে আমরা যদি হিসাব করি 18টি হবে, কারণ এখানে যদি আমরা 6 রাখি তাহলে এইখানে আবার 24টি আসবে। এইখানে যদি 6 এবং এইখানে 0 রাখি তাহলে আবার এখানে 6টি আসবে। এই 6টি আবার 24 থেকে বিয়োগ দিলে আবার 18টি আসবে। তার মানে আমরা 0-এর ক্ষেত্রে বের করেছি, 2-র ক্ষেত্রে বের করেছি, 6-এর ক্ষেত্রেও বের করলাম। এখন সবগুলোই যেহেতু আলাদা আলাদা কেস, সেহেতু আমরা বলতে পারি 24, 18 আর হলো এই 18। তাহলে মোট উপায় সংখ্যা আসে 60। ইহাই নির্ণয় অ্যান্সার। এবারে দেখো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে এখানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলি দ্বারা যতগুলি বিভিন্ন সংখ্যা গঠন করা যায়, এই শর্তটি খেয়াল করো। প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে। প্রথমে এবং শেষে অবশ্যই জোড় সংখ্যা থাকতে হবে। দেখো এখানে মোট সংখ্যা আছে 9টি, জোড় সংখ্যা আছে 1 2 3 4টি, অর্থাৎ আগায় মাথায় একেবারে জোড় সংখ্যা অবশ্যই রাখতে হবে। এই 4টি সংখ্যাকেই জোড় সংখ্যা দুই পাশে রাখতে হবে। তাহলে আমরা দেখো এখানে 9টি অঙ্ক আছে, যার মধ্যে বিজোড় আছে 5টি, জোড় আছে 4টি। প্রথম এবং শেষ অবস্থানে জোড় অঙ্ক স্থির রেখে বাকি 7টি, প্রথম এখানে 9টির ভিতরে যদি শেষে 2টি জোড় রাখি তাহলে 9 বিয়োগ 2 করলে 7টি থাকে মধ্যে। এই 7টিকে কতভাবে সাজানো যায় দেখো, 5 0 4 0 উপায়ে। কারণ 7টি তো সব ভিন্ন ভিন্ন উপাদান, সরাসরি তোমরা ইচ্ছা করলে 7 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারো। এভাবে
আবার যেহেতু কোনো সংখ্যায় কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না, এখানে কিন্তু বলে দিয়েছে একবার মাত্র ব্যবহার করা যাবে। তুমি ধরো প্রথম অঙ্কটি নিলা 2, শেষ অঙ্কটি 8, এই দুটোকে আর কিন্তু দ্বিতীয়বার তুমি রিপিট করার সুযোগ পাবে না। অর্থাৎ তারপর তোমার এইখানে 4 নিতে হবে, এইখানে 6 নিতে হবে, অথবা এইখানে 6 এইখানে 4 নিতে হবে, যে কোনো একটা কেস নিতে হবে। এদের কিন্তু দ্বিতীয়বার আবার ব্যবহার করা যাবে না, সেই কথাটাই লিখেছে। যেহেতু কোনো সংখ্যায় কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না, সুতরাং 4টি জোড় সংখ্যার থেকে প্রতিবার 2টি করে বিনাশ। এই 4টি জোড় সংখ্যা যদি একাধিকবার ব্যবহার করা যেত তাহলে 4বারই আমরা ব্যবহার করতে পারতাম বা বেশি। এখানে কিন্তু আমরা 2বার ব্যবহার করতে পারবো। অর্থাৎ একবার যদি আমরা 28 নেই বা এখানে 82 নেই, আর একবার কিন্তু হয় 64 নিতে হবে, নয়তো 46 নিতে হবে। জিনিসটা হচ্ছে এরকম, একবার যদি 28 নেই অথবা 82 নেই, আর একটা কেসে কিন্তু 46 অথবা 64 নিতে হবে। অর্থাৎ আমাদের 2টি করেই নেওয়া লাগতেছে, হয় 80 নয়তো 80। তাহলে আমরা 4টি থেকে আমরা 2টি নেব, এক্ষেত্রে বিনাশ হচ্ছে 12। এখন আগে আসছে দেখো মাঝের 7টিকে আমরা পরিবর্তন করেছি, মাঝের জোর বাদে বিজোড়গুলোকে। সেখানে আসছে 5040 আর এখানে আসছে 12। এখন টোটাল বিনাশটা কি হবে? টোটাল বিনাশটা হবে গুণ 12 গুণ হচ্ছে 5040। দেখ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।